নমস্কার, আপনারা দেখছেন আন্দোলনের সংবাদ ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ আজকের অনুষ্ঠান। আপনারা জানেন আমরা আমাদের পেজের মারফত আপনাদের কাছে ঘোষণা করেছিলাম যে আজ আমরা চা বাগান শিল্পের সাথে যুক্ত যে কর্মচারী শ্রমিক মানুষ তাদের জীবন এবং সার্বিকভাবে চা শিল্পের যে সমস্যা এই মুহূর্তে চলছে তাই নিয়ে আমরা আজকে আলাপ আলোচনায় আসব এবং সেই মতো আজ আমরা উপস্থিত হয়েছি শ্রমিক সংগঠন এআইইউটিইউসির কেন্দ্রীয় দপ্তর কলকাতায় এবং আমাদের সাথে উপস্থিত আছেন এআইইউটিইউসির সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য এবং এই চা শিল্পের সাথে যুক্ত এআইইউটিইউসি অনুমোদিত ইউনিয়ন নর্থ বেঙ্গল টি প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শ্রী অচিন্ত সিংহ। অচিন্তবাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা জানি বিগত প্রায় 2.5-3 মাস একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলেই এগোচ্ছি এবং এখনও আমরা সমস্তভাবে পরিস্থিতির থেকে যে উতরে গেছি তা নয়। তো বিশেষ করে চা শিল্পের সাথে যুক্ত যে মানুষ, যে কর্মচারী যারা এবং সার্বিকভাবে চা শিল্পের এই মুহূর্তে কী অবস্থান, কী সমস্যা আপনি পরিলক্ষিত করছেন, এটা যদি আমাদের সামনে রাখেন। চা শিল্প এবং এই শিল্পের সঙ্গে যুক্ত সারা দেশে প্রায় 20 লক্ষেরও বেশি শ্রমিক, তাদের নিয়ে এই যে আলাপচারিতা, এর আয়োজন করার জন্য আন্দোলনের সংবাদকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। লকডাউনের পরিপ্রেক্ষিতে বর্তমান যে সমস্যা সেটা আমি পরের দিকে আসব। আপনারা বলেছেন যে চা শিল্প এবং তার শ্রমিক তাদের বিষয় নিয়ে আলোচনা করায়। বস্তুতপক্ষে চা শিল্প আমাদের দেশে তো বটেই, বাংলায় দুটো ঐতিহ্যবাহী সংগঠিত ক্ষেত্রে সমনিবিড় শিল্প মধ্যে একটি, অপরটি জুট, চট। চা এবং চট শিল্প এই দুটো প্রায় সমবয়সী, 150 বছর ইতিহাস। কিন্তু চট শিল্প নিয়ে কিছু আলোচনা হলেও চা শিল্প এবং তার শ্রমিকদের নিয়ে তেমন করে কোনো আলোচনা হয়নি। চট শিল্পের শ্রমিকরা, তাদের নিয়ে লেখালেখি হয়েছে, গবেষণা হয়েছে। চট শিল্পের শ্রমিকরা জায়গা করে নিয়েছে বাংলা সাহিত্যে, গল্পে, উপন্যাসে। কিন্তু চা শিল্প, যার সঙ্গে বাংলা এবং আসামের পরিচয় 150 বছরের বেশি এবং এই 150 বছর অধিককাল সময় ধরে যে চা সারা দেশের, বিশেষ করে বাংলা এবং আসামের প্রাত্যহিক জীবনযাত্রার অঙ্গীভূত হয়ে গিয়েছে, বলা যেতে পারে একটা লাইফস্টাইলের উপাদান হিসেবে পরিণত হয়েছে, সেই চা শিল্পের নিয়ে এবং তার শ্রমিকদের নিয়ে তেমন করে কোনো আলোচনা হয়নি। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এ কথা আমি প্রথম বলতে চাই। সম্ভবত চা শিল্পকে নিয়ে উপেক্ষা, তার কারণ এই যে চা শিল্পটা গড়ে উঠেছিল উত্তরবঙ্গের সুদূর অঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে, জনবসতির এলাকায় এবং আসামের এলাকায়। কলকাতা তখন রাজধানী ছিল, কলকাতা সারা দেশের প্রাণকেন্দ্র, ভারতবর্ষের রাজধানী। তাকে কেন্দ্র করে যে শিল্পগুলো, সেগুলো নিয়ে কিছু চর্চা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কিন্তু চাটা নিয়ে তেমন করে আলোচনার সুযোগ হয়নি। চা নিয়ে তেমন করে কোনো গল্পও নেই, সাহিত্যও নেই। শুধু একটি ব্যতিক্রম আছে, মলুক রায় আনন্দের একটি উপন্যাস, 2টি পাতা এবং 1টি কুঁড়ি। এছাড়া চা শিল্প নিয়ে কোনো আলাপ আলোচনা, সিরিয়াস কোনো ডিসকাশন, গবেষণাপত্র এসব আমাদের নজরে তেমন পড়ে না। এই পরিপ্রেক্ষিতটাকে মনে রাখলে পরে আজকে আন্দোলন সংবাদের যে প্রয়াস,
আমি মনে করি এই প্রয়াসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে একটা কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করে যাবে। বিশেষ করে এরকম একটা সময় আমরা আলোচনা করছি আজকে, যে সময়টায় চা শিল্পের কাঠামোগত একটা পরিবর্তন হচ্ছে, যাকে আমরা বলি স্ট্রাকচারাল চেঞ্জ। আগে যেমন কাঠামো ছিল গত 150 বছর, সেই কাঠামো এখন থাকছে না। কাঠামোটা ভাঙছে, টুকরো টুকরো করার চেষ্টা হচ্ছে। একটা ডিসইন্টিগ্রেশনের প্রসেস এন্টায়ার ইন্ডাস্ট্রিতে চলছে, এবং এই যেটা চলছে তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো দুনিয়ায় বিগত শতাব্দীর শেষ ভাগ থেকে যে বিশ্বায়নের নীতি এলো, গ্লোবালাইজেশনের নীতি এলো, গ্লোবালাইজেশনের নীতির ফলে তা কার্যকর করার ফলে বিভিন্ন সংগঠিত শিল্প কিংবা কেন্দ্রীভূত পরিচালনাধীন শিল্প তাকে ডিসইন্টিগ্রেট করার যে প্রক্রিয়াটা শুরু হলো, চায়ের শিল্পে এই প্রক্রিয়াটা চলছে বিগত শতাব্দীর শেষ ভাগ থেকে, এবং আজকে এই প্রক্রিয়াটা খুব জোরদার। এই পরিপ্রেক্ষিতটাকেও মনে রাখলে পরে আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার প্রত্যাশা এই যে আন্দোলনের সংবাদের এই যে প্রয়াস, এইটা আমাদের দেশে চা শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে একটা পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, এবং গোটা দেশে একটা আন্দোলনের সূত্রপাত হবে, একটা সিরিয়াস রিসার্চ ওয়ার্ক হবে, সামগ্রিক একটা অধ্যয়ন হবে, সামগ্রিক একটা আলোচনা হবে চা শিল্প তাদের শ্রমিকদের সুখ দুঃখ জীবনের কাহিনী এবং যন্ত্রণা নিয়ে। এই ইন্ট্রোডাকশনটা করে আমি প্রথমে চা শিল্পের শুরু নিয়ে কয়েকটা কথা আমি বলতে চাই। আমার এই 45 মিনিট আলোচনা যদি হয়, এটা আমি 3 ভাগে ভাগ করতে চাই। প্রথম কথা শুরু হলো কেমন করে, তারপরে তার বিস্তৃতির পর্ব, তারপরে বর্তমান সময়, আজকে যে সমস্যার মুখে শ্রমিক আন্দোলন, এরকম 2-3টে ভাগে ভাগ করে আমি আলোচনাটা আপনাদের সামনে, আপনার দর্শকদের সামনে রাখতে চাই। আমি আগেই বলেছি, চা শিল্প আমাদের বাংলায় শুরু হয়েছিল এবং আসামেও প্রায় একই সময় সিপাহী বিদ্রোহের 2-1 বছর আগে, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 1855-1856। এই সময়ে আসাম, বাংলা এই দুটো জায়গায় শুরু। বাংলায় আসামের ক্ষেত্রে দুটো উপত্যকায় এই শিল্পটা কেন্দ্রীভূত, সেন্ট্রালাইজড, একটা ব্রহ্মপুত্র উপত্যকা, একটা বরাক উপত্যকায়। বাংলাতে এই চা শিল্প বিস্তৃতি হয়েছিল 3টে এলাকায়, একটা দার্জিলিং পার্বত্য এলাকা, হিল এরিয়া, আর একটা পাহাড়ের পাদদেশ যাকে বলা হতো তরাই অঞ্চল, আর একটাকে বলা হতো ডুয়ার্স, ভুটানের দরজা। এই ডুয়ার্স এলাকাটা বর্তমানে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এই দুটো জেলা নিয়ে ডুয়ার্স এলাকা। এই 3টে এলাকায় শুরু হলো কোথায়? চা শিল্প শুরু হলো, চায়ের বাগান শুরু হলো কোনো শহরে নয়, কোনো জনপদে নয়, যেখানে জঙ্গল ছিল, বাঘ ভালুক থাকতো, মানুষকে আক্রমণ করত, জনবসতিহীন যে এলাকায় জঙ্গল, এখানে এই চায়ের উৎপাদনের কিংবা চা রোপণ করার সূত্রপাত হলো। এলাকার মানুষ ছিল না, শ্রমিকের সমস্যা ছিল। ইংরেজরা বহু দিক ভাবনা চিন্তা করে, খুব ক্লেভার নেশন, চালাক চতুর ছিল, হিসেব করে চলতে পারত। ফলে তারা যেটা করলো সেটা হলো, আজকে যেটাকে আমরা ঝাড়খণ্ড বলি, তখন ছিল অবিভক্ত বিহার। বিহারের যে ছোটনাগপুর এলাকা, এই ছোটনাগপুর এলাকা থেকে শ্রমিক ধরে আনার কাজ শুরু হলো আদিবাসীদের। তখন সাঁওতাল বিদ্রোহ শেষ হয়েছে, তারপরে গোটা ঝাড়খণ্ড এলাকার যে অবস্থা ছিল, ছোটনাগপুর এলাকার থেকে আদিবাসী শ্রমিকদের নিয়ে আসা, মেজরটা তাই, আর কিছু এনেছিল নেপালের থেকে, নেপালিদের। প্রসঙ্গত মনে রাখা ভালো, দার্জিলিংটা সিকিমের কাছ থেকে ইংরেজরা নিয়েছিল লিজ হিসেবে। ফলে নেপাল থেকে কিছু শ্রমিক আনার চেষ্টা হয়েছিল নেপালি ভাষী, যারা পাহাড় এলাকায়, আর আদিবাসীদের আনা হলো ছোটনাগপুর এলাকার থেকে। এই যে আনা হলো, অনেকে আসতে চায়নি,
বোঝানোর চেষ্টা করেছে ইংরেজরা, ভয় দেখিয়েছে। পারসুয়েশন করার চেষ্টা করেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, কোয়ারশন করেছে। এই পারসুয়েশন অ্যান্ড কোয়ারশনের যে পলিসি ব্রিটিশদের, এর পদ বেয়ে ছোটনাগপুর এলাকার থেকে দলে দলে মানুষ এলো। তারা এই দেশ চেনে না, এদেশের পথঘাট জানে না, জলজঙ্গল চেনে না। যখন এলো পরিবারকে সঙ্গ নিয়ে, ব্রিটিশরা এটা এনকারেজ করেছিল ফ্যামিলি শুদ্ধ চলো, ফলে মহিলারা, বাচ্চারা সবাইকে নিয়ে এরা এখানে এলো। জঙ্গলের মধ্যে জঙ্গল কাটো, সাপ করো, বাঘের মুখে যাও। এরা বাঘের সঙ্গে লড়াই করেছে, ভালুকের সঙ্গে লড়াই করেছে, বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করেছে, জঙ্গল সাপ পড়েছে, তা দিয়ে চাষের জমি তৈরি হয়েছে। এটা করতে গিয়ে অনেক শ্রমিক বাঘের পেটে চলে গিয়েছে, অনেক মানুষের চোখের জল ঝরেছে। এর সব কিছুর বিনিময়ে চাষযোগ্য জমি তৈরি হয়েছে। এই যে এরা এলো, এই শ্রমিকদের একটা বিশেষত্ব মনে রাখা দরকার। এই শ্রমিকরা এলো তাদের বাসভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, তাদের ভাষা সংস্কৃতি ছেড়ে। তাদের জমির সঙ্গে কোনো সম্পর্ক রইল না। এই যে একেবারেই জমির সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকলো না, জন্মভূমির সঙ্গে সম্পর্ক থাকলো না। এই শ্রমিকরা এলো অচেনা জায়গায়। তাদেরকে ইংরেজরা যেমন খুশি খাটাতে পারতো, যেমন খুশি ভয় দেখাতে পারতো, যেমন খুশি মজুরি দিতে পারতো। বহু সময় মজুররা পালাবার চেষ্টা করেছে, দেশ ছেড়ে চলে যাবে, পথঘাট চেনে না। ব্রিটিশরা পথ আটকেছে, গুলি চালিয়েছে। এ গুলি চালানোর অনেক ইতিহাস ছড়িয়ে স্বাধীনতার আগে 19 শতাব্দীর প্রথম দিকটা। এইভাবে চা বাগানের সূত্রপাত হলো যখন চা বাগান মানেই হলো এর শ্রমিকদের থাকার জায়গা চাই, ফলে বাসস্থান তৈরি হলো, রেসিডেন্স তৈরি হলো, রেসিডেন্সিয়াল কলোনি তৈরি হলো। ফলে একটা চাষের জমি 50 একর, 100 একর, 200 একর, তাকে কেন্দ্র করে চায়ের বাগান, চা গাছের রোপণ হচ্ছে, তাকে কেন্দ্র করে মানুষ থাকে, তাদের ঘর ঝুপড়ি, তার মধ্যে শ্রমিকরা থাকে। আবার এই শ্রমিকদের খাবারের জন্য খাবার ব্যবস্থা করা, জোগাড় করা, কি রেশনের ব্যবস্থা করা। আবার এই শ্রমিকরা যাতে বাজার করতে পারে, দরকার হলে পরে বাজার স্থাপন করা। পরবর্তীকালে যখন এগিয়ে এসে শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনা করার দরকার, স্কুল করা, চিকিৎসার জন্য হাসপাতাল করা, এবং চা যে প্রসেস হবে এই প্রসেসের জন্য ফ্যাক্টরি করা। একটাই কম্পাউন্ডের মধ্যে, একটা ক্যাম্পাসের মধ্যে তার বাসস্থান, তার থাকার জায়গা, তার খাওয়ার জায়গা, বাচ্চাদের কাজের সময় ক্রেচের ব্যবস্থা করা, ডিসপেন্সারি, এই সবটা মিলে একটা কম্পোজিট স্ট্রাকচার। এই যে কম্পোজিট স্ট্রাকচার অফ টি গার্ডেন, এটা আমাদের দেশে ট্র্যাডিশনাল স্ট্রাকচার অফ টি ইন্ডাস্ট্রি। এগুলো একটা দিক। প্রথম দিকে যেটা বললাম, আসামে, জলপাইগুড়িতে, দার্জিলিংয়ে, দুটো রাজ্যে, তারপরে কেরল, তারপরে কর্ণাটক, তারপরে তামিলনাড়ু, তারপরে আমার হিমাচল প্রদেশ, পরবর্তীকালে কিছুটা বিহার, উত্তরাখণ্ড, মণিপুর, মিজোরাম, এখন সব মিলিয়ে 15টা রাজ্যে চায়ের কাজ চলছে, চা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। কিন্তু পুরনো বলতে যা বোঝায়, যে ট্র্যাডিশন বহন করছে বাংলা, ট্র্যাডিশন বহন করছে আসাম, ট্র্যাডিশন বহন করছে কেরালার কিছু জায়গা, তামিলনাড়ুর দিকে নীলগিরি পর্বতমালা, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল টি ইন্ডাস্ট্রি। এই যেভাবে গড়ে উঠলো, আমি ইতিহাসটা এই কারণে বললাম, এই ইতিহাসটা মাথায় না রাখলে পরে আজকের শ্রমিক, তাদের অবস্থা, আজকের শ্রমিক আন্দোলন, এর সবটাকে ঠিক মতো বোঝা যাবে না। এখন তো 15টা রাজ্যে চা, এবং এখন 15টা রাজ্যে যে চা উৎপাদন হয় ভারতবর্ষে, একটা হিসেব মতো, একটা স্টাডি অনুসারে ভারতবর্ষ হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ টি পৃথিবীতে, বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। এটা একটা স্টাডি বলছে। আরেকটা স্টাডি বলছে যে ভারতবর্ষ চীনের পরে এশিয়া প্যাসিফিক রিজিয়নে দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ।
সম্প্রতি একটা তথ্য, যেমন এই বিশ্বায়নের শুরুর প্রথম দিকটায় আমাদের দেশে চা উৎপাদন হতো 700 মিলিয়ন কেজি, 700 মিলিয়ন কেজি চা উৎপাদন হতো, এবং চা রপ্তানি হতো 200 মিলিয়ন কেজি অন্যান্য দেশে। আরেকটা মত অনুসারে, দুটো মতই বললাম, একটা বলছে বৃহত্তম উৎপাদনকারী দেশ, আর একটা বলছে তা নয়, কিন্তু 700 মিলিয়ন চা উৎপাদন হতো, মিলিয়ন কেজি 90-এর দশকে। বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে আজকে উৎপাদনটা একদম আপ টু ডেট হিসাবটা 2019-এ 1301 মিলিয়ন কেজি, মানে উৎপাদন বেড়েছে। আমরা 90-91 রপ্তানি করেছি 200 মিলিয়ন কেজি, আজকে আমরা রপ্তানি করছি 254 মিলিয়ন কেজি। আমাদের দেশে আমরা চা পান করি, চা আমরা যারা পান করি 1301 মিলিয়নের কাছাকাছি, আমি ভুল বললাম, 1001 মিলিয়ন কেজি আমাদের দেশেই আমরা চা পান করি। একটা হিসেব অনুসারে বিশ্বের মানুষ যত চা পান করে তার 30% চা পান করে ভারতবাসীরা। তাহলে চা উৎপাদন বেড়েছে, রপ্তানি বেড়েছে, ইন্টারনাল কনজামশন বেড়েছে আমাদের দেশে। এর পাশাপাশি স্বাভাবিক যে প্রশ্নটা, শ্রমিকদের জীবনযাত্রার মান বেড়েছে কি? এখানে অসীমবাবু, এখানে একটা প্রশ্ন আছে যে আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা দেখছি যে দেশীয় বাজার কি আন্তর্জাতিক বাজার, চায়ের মূল্যের কিন্তু কোনো ঘাটতি নেই, এবং চায়ের যে যোগান তারও কোনো ঘাটতি নেই, এবং মালিক যারা চা বাগানের যে মালিক তারা কিন্তু প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা করছেন। তাহলে এই এত কিছুর পরেও যারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বা এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিচ্ছেন যে শ্রমিকরা, যে মজুররা, তাদের মজুরির ক্ষেত্রে আমরা দেখি কোনো ধরনের কোনো সামঞ্জস্য নেই, এবং তাদের জীবনের যে সার্বিক যে মান তার কিন্তু কোনো উন্নয়ন ঘটেনি। আপনি যে ইতিহাসটা বলছেন সেই ইতিহাসের শুরু থেকেই কিন্তু একটা মানে নিম্নগামী মান তাদের দেখে আসছে। এইটা কেন? এটাকে যদি একটু বিশেষভাবে বলবো। এখন এই যে চা শ্রমিকরা, আমি বলতে যাচ্ছিলাম এই কথাটা, যে এই যে রপ্তানি বাড়ছে, আমদানি বাড়ছে, উৎপাদন বাড়ছে, এত কিছু হচ্ছে, এবং দার্জিলিং চায়ের নাম দুনিয়া জোড়া, তার অনেক বিজ্ঞাপন আমরা দেখি, কিন্তু বাস্তবতা হচ্ছে তার কোনো প্রতিফলন শ্রমিকদের জীবনে আমরা দেখছি না। কেন, কী জন্য? এই কেন কী জন্যের জায়গাটা আমরা অবশ্যই যাব। তার আগে আমরা একটু দেখে নেব যে শ্রমিকদের জন্য আমাদের দেশে চা শিল্পের শ্রমিকদের জন্য সরকারি পক্ষ থেকে আইন কানুনের দিকটা কীরকম আছে অন বিহাফ অফ দি গভর্নমেন্ট। 1951 সালে প্রথম একটা আইন তৈরি হলো। এই আইনটার নাম হলো দি প্লান্টেশনস লেবার অ্যাক্ট 1951, সংক্ষেপে বলে PLA 51। এই প্ল্যান্টেশনের মধ্যে পড়ে রাবার, কফি, সিনকোনা, চা। কিন্তু যেহেতু চা শ্রমিকদের সংখ্যাগরিষ্ঠতা বিপুল, ফলে এই আইনটা চা শ্রমিকদের আইন বলে সাধারণভাবে প্রচলিত। 1951 সালে কোনো আইন ছিল না চা শ্রমিকদের জন্য, ফলে তখন যেমন খুশি তেমন চলত। একটা বাঁধনে আনার চেষ্টা হলো 51-এ, এবং তাতে আইনে বলা হলো ঘরের কথা, চিকিৎসার কথা, সিস্টেমের কথা, ডিসপেন্সারির কথা, বিশ্রাম পাওয়ার কথা, সপ্তাহে একদিন বিশ্রাম যাতে পায়, ওভারটাইমের কথা, দিনে 8 ঘন্টা কাজের কথা। এই যে ওভারটাইমের কথা, এই যে এলো আইনটা 51-এ, ট্র্যাজেডি হলো যে 51-এর এই আইনটাতে কিন্তু মজুরি নিয়ে কিছু কথা বলা হলো না। স্বাধীন দেশে প্রথম একটা আইন হলো প্লান্টেশন ওয়ার্কারদের নিয়ে, মজুরি নিয়ে কোনো কথা বলা হলো না। যা বলা হলো সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এলো আইনে, তারও কোনো ইমপ্লিমেন্টেশন, রূপায়ণ আগের সরকার আমলেও হয়নি, বর্তমান আমলেও হচ্ছে না, কোনো রাজ্যে হয়নি, কোনো কেন্দ্র সরকার উদ্যোগ নেয়নি, কোনো রাজ্য সরকার উদ্যোগ নেয়নি, দল মত নির্বিশেষে। তাহলে এই যে আইনটা, এই আইনটা কার্যত থেকে গেল কাগজে। আমি আগেই বললাম যে আইনে মজুরির কথা বলা হলো না।
প্রসঙ্গত জানা দরকার যে আমাদের দেশে 1948 সালে একটা আইন তৈরি হয়েছিল, যে আইনটা বলা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ন্যূনতম মজুরি আইন। এই আইন অনুযায়ী রাজ্য সরকার কেন্দ্র সরকারের দায়িত্ব হলো মজুরি ঠিক করা। অর্থাৎ রাজ্য সরকার চাইলে পারত, কেন্দ্র সরকার চাইলে পারত এই মিনিমাম ওয়েজ অ্যাক্টের আওতায় চা শিল্পকে নিয়ে এসে চা শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করায়। এটা হলো না। 1966 সালে সেন্ট্রাল ওয়েজ বোর্ড ফর টি ইন্ডাস্ট্রি গঠিত হয়েছিল। 1966 সালে সেন্ট্রাল ওয়েজ বোর্ড ফর টি ইন্ডাস্ট্রি গঠন করা হয়েছিল। এই টি ইন্ডাস্ট্রি অনেক তদন্ত করেছিল, চা শ্রমিকদের সঙ্গে কথা বলেছিল, মালিকদের সঙ্গে কথা বলেছিল, সব বলে টোলে তারা একটা রেকমেন্ড করেছিল যে এদেরকে মিনিমাম ওয়েজ অ্যাক্টের আওতায় আনা উচিত আর বেতন নীতি নির্ধারণ করা উচিত। 48 সালে আইন থাকা সত্ত্বেও 70 সাল পর্যন্ত চা শিল্প শ্রমিকদের এই আইনের আওতায় আনা হয়নি। 70 সালে আইনের আওতায় আনা হলো। স্বভাবতই প্রত্যাশা ছিল যে 70 সালের পরে আমরা বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি, 72 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় সরকার তারা মিনিমাম ওয়েজ অ্যাক্ট ডিসাইড করবে, করলো না। কংগ্রেসের কালো দিন, 72-এর কালো সময় উত্তীর্ণ করে বামফ্রন্ট ক্ষমতায় 77-এ, বামফ্রন্ট সরকার সংগ্রামে হাতিয়ার স্লোগান দিয়ে গরিবদের সরকার, মজুরদের সরকার, এই স্লোগান দিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এলো, থাকলো 34টা বছর। এরা কিন্তু চা শ্রমিকদের জন্য কোনো মিনিমাম ওয়েজ ডিসাইড করলো না, যেটা প্রত্যাশিত ছিল। দে ডিড নট, তারা করেনি। এই যে করলো না, অথচ এই চা শিল্প এলাকার থেকে ওদের সব এমএলএ যেতে, ওদের এমপিরা বারবার এমপি হয়েছে নর্থ বেঙ্গল থেকে। নর্থ বেঙ্গলে যারা এমএলএ জিতেছে তারা বামফ্রন্ট সরকারে মন্ত্রী হয়েছে, কিন্তু এরা কেউই চা শ্রমিকদের মিনিমাম ওয়েজ ডিসাইড করো কেউ বলল না। নর্থ বেঙ্গলে এদের ইউনিয়ন ছিল, বড় বড় ইউনিয়ন ছিল, তাদের আন্দোলনের ক্ষেত্রে এটা মূল দাবি কখনো হলো না। মজুরিবৃদ্ধির দাবি উঠেছে, কিন্তু এটা হয়নি যেটা নীতির ভিত্তিতে মজুরি ঠিক হোক। এই কথাটা বললাম প্রথম আমরা 97-এ চা শিল্পের শ্রমিকরা প্রথম শুনল যে একটা মজুরি ঠিক হবে নীতির ভিত্তিতে। আমাদের ইউনিয়ন থেকে বলা হলো, নর্থ বেঙ্গল টি প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন থেকে, এই অ্যাডহক ব্যবস্থা কেন যে আজকে 4 টাকা মজুরি আছে, আবার 2 বছর পরে দুপক্ষ আলোচনায় বসলো, ও বললো আমি 2 টাকা বাড়াবো, ও বলবো আমি 1 টাকা বাড়ালো, 12 ঘন্টা মিটিং হলো, তারপর 3 পয়সা বেড়ে গেল। এই যে অ্যাডহক সিস্টেম চলছে, আওয়ার ইউনিয়ন ডিমান্ডেড যে এই অ্যাডহক সিস্টেম শুড বি ক্লোজড ওয়ান্স ফর অল। তাহলে কিসের ভিত্তিতে হবে? আমরা বললাম 48 আইন তো আছে, তা দিয়ে তো তোমার করতেই পারো। প্রথম কথা হচ্ছে এই। দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম ওয়েজ কিভাবে ঠিক হবে, এটা আমাদের দেশে সিদ্ধান্ত হয়ে গিয়েছে 1957 সালে। আমরা অনেকেই জানি না যে আমাদের দেশে প্রতি বছর একটা সম্মেলন হয় 1942 সাল থেকে, ব্রিটিশ আমল থেকে। তাতে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা থাকে, টাটা বিড়লার প্রতিনিধিরা থাকে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকে, সমস্ত রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকে। এটা সম্মেলন হয়। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের ইতিহাসে এই সম্মেলনটার পরিচয় হলো, একে বলা হয় ইন্ডিয়ান লেবার কনফারেন্স, ভারতীয় শ্রম সম্মেলন। দেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় শ্রম সম্মেলনের সামনে প্রশ্নটা এসে গেল, এখন তো দেশ স্বাধীন হয়েছে, এতদিন হয় ইংরেজ ছিল, তো এখন যে মজুরি ঠিক হবে কীভাবে হবে, কিসের ভিত্তিতে হবে, কেমন করে হবে, তার পলিসি কী হবে, ওয়েজ পলিসি কী হবে। 57 সালে লেবার কনফারেন্সে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো। অর্থাৎ আমি যে সিদ্ধান্তের কথাটা বলছি এখন, তাতে কেন্দ্রীয় সরকার একমত, সমস্ত রাজ্য সরকার সহমত, একচেটিয়া পুঁজিপতিদের সংগঠন সিআইএ, অ্যাসোচ্যাম, এরা সবাই মিলে একমত হয়ে বলল যে 5টা উপাদানের ভিত্তিতে
মিনিমাম ওয়েজ ঠিক হবে। বললো ওয়েজটা দরকার কেন? না, যে শ্রমিক কাজ করছে তার খাবার জন্য। প্রশ্ন হলো, তার খেলেই শুধু চলে? তার স্ত্রী খাবার দরকার নেই? তার বাচ্চাদের খাবার দরকার নেই? এই প্রেক্ষিতে সিদ্ধান্ত হলো, ধরে নিতে হবে একটা পরিবারে 3টে ইউনিট আছে, স্বামী, স্ত্রী, 2টো বাচ্চা মিলে একটা ইউনিট, 3 অ্যাডাল্ট ইউনিট। ডাক্তার অ্যাক্রয়েড তাকে আনা হলো সম্মেলনে। সে সময় ডাইরেক্ট আছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে, ফুড নিউট্রিশনের। তিনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে বললেন, একজন শ্রমিকের 700 ক্যালোরি ফুড ভ্যালু না হলে পরে সে কাজই করতে পারবে না। তাহলে একটা অ্যাডাল্টের জন্য দরকার 700 ক্যালোরি, মোটামুটি 1300 গ্রাম চাল, ডাল, আটা, তরকারি এসব মিলে। তাহলে 3 জনের 700 গ্রাম করে যদি খাবার লাগে ক্যালোরি, তার দাম কত হবে? খাবার হলেই শুধু চলে, জামা কাপড় পরতে হয় না। ওই সম্মেলনের সিদ্ধান্ত হলো অন্তত মিনিমামে একজনের জন্য 18 গজ কাপড়ের ব্যবস্থা করো বছরে, 4 জনের জন্য 72 গজ কাপড়। শুধু এতেই হবে? চাল জোগাড় হলো, খাবার জোগাড়, রান্না করতে হবে না, উনুন দরকার নেই, বাসনপত্র দরকার নেই। ওটার জন্য কথা হলো 20% ওটা যোগ করতে হবে। আর বলো বাড়িতে, বলে একদম নিচু তলার বাড়ির যে ভাড়া, সেই ভাড়া। এই 5টা উপাদানের ঠিক হলো, এই 5টা উপাদান প্রোভাইড করতে যে পয়সা লাগে সেটা হচ্ছে মিনিমাম ওয়েজ। তার কমে এই দেশে কোনো সরকার বেতন নির্ধারণ করবে না, কোনো কোর্ট তার নিচে রায় দেবে না, কোনো গভর্নমেন্ট তার নিচে বেতন ঠিক করবে না, কোনো এমপ্লয়ার তার নিচে বেতন দেবে না। দিস ওয়াজ ডিসাইডেড। হলো না, মালিকরা বললো আমরা দেবো না। সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে কেস চলে বছরের পর বছর ধরে। 92 সালে সুপ্রিম কোর্ট রায় দিল মালিকরা অন্যায় করেছে, এই 5টা উপাদানের ভিত্তিতে মিনিমাম ওয়েজ ঠিক করতে হবে। তারপরে সুপ্রিম কোর্ট এক কথা বললো, যেটা 57 সালে সম্মেলন বলেছিল, এটা 91 সাল, সময় বদলে গিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট বললো আরও 25% যোগ করো। এই 6টা মিলিয়ে যেটা হবে সেটা হবে মিনিমাম ওয়েজ। অর্থাৎ এর নিচে কোনো মালিক মজুরি দিলে সেটা বেআইনি, কোনো সরকার বললে সেটা বেআইনি, কোনো শ্রমিক সংগঠনও চাইতে পারে না এর নিচে। এই কারণে শ্রমিক আন্দোলনের দাবি আছে ৫৫তম সম্মেলনের সুপারিশের ভিত্তিতে, যা সুপ্রিম কোর্ট সমৃদ্ধ করেছে, তোমরা মিনিমাম ওয়েজ ঠিক করো। অন্য ক্ষেত্রেও হয়নি, চায়ের ক্ষেত্রেও হয়নি। সব থেকে উদ্বেগজনক ঘটনা হলো, এই সমসম্মেলনে যারা স্লোগান তুলতে এক সময়, যারা নিজেদের বামপন্থী বলতো, গভর্নমেন্টে ছিল, তারা এই স্লোগানটা ভুলে গেল। একমাত্র আমাদের সংগঠন এই ইস্যুটাকে আনলো চা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 97 সালে। নতুন করে কথাটা উঠলো চায়ের বাগানে বাগানে, এলাকায় এলাকায় সম্মেলন, কনফারেন্স। তার ভিত্তিতে আস্তে আস্তে এটা পপুলার হলো। বামফ্রন্ট চলে গেল। সিংহ নন্দীগ্রামের আন্দোলন, বামফ্রন্টের ইতিহাসে পুনরাবৃত্তি হবে না, নতুন বাংলা তৈরি করা হবে, এই স্লোগান দিয়ে তৃণমূলের সরকার ক্ষমতায় এলো 11 সালে। এটা 20 মিনিমাম ওয়েজ নিয়ে আবার শ্রমিকরা দাবি তুলল, আমরা আবার তুললাম। এবার একটা পজিটিভ দিক হলো এই, যে ইউনিয়নগুলো আগে আমাদের দাবির পক্ষে দাঁড়ায়নি, তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে যখন আমরা এই দাবি নিয়ে আন্দোলন শুরু করলাম, তখন সমস্ত ইউনিয়ন একটা জায়গাতে এসে গেল। আজকে চা শিল্পে আমাদের এই দাবিটা সমস্ত শ্রমিকের দাবি, দলমত নির্বিশেষে সমস্ত ইউনিয়নের দাবি। এই পরিস্থিতির মধ্যে পড়ে তৃণমূল সরকার স্ট্রাইক হলো, লড়াই হলো, বাধ্য হলো একটা মিনিমাম ওয়েজের জন্য কমিটি তৈরি করতে। 2015 সালের 20 ফেব্রুয়ারি চুক্তি হলো সরকারি উপস্থিতিতে, যে এই মিনিমাম ওয়েজ কমিটি 2 বছরের মধ্যে তার সুপারিশ পেশ করবে এবং যে মিনিমাম ওয়েজ ডিসাইড করবে সেটা শ্রমিকদের দেওয়া হবে। মালিকরা সই করলো, গভর্নমেন্ট করলো, আমরা করলাম। 15 সালে 20 ফেব্রুয়ারি সই হলো, 16 গেল, 17 গেল, 18 গেল, 19 গেল, 20। দিস কমিটি
ডিড নট রিকমেন্ড এনিথিং। এখন পাচ্ছে কত বাংলার শ্রমিকরা? 176 টাকা দিনে। বাংলার বিড়ি শ্রমিক যারা সব থেকে ডাউন ট্রোডন, তাদের জন্য মিনিমাম ওয়েজ ঠিক হয়েছে বাংলায় 250 টাকা মতো বিড়ি শ্রমিকের জন্য। জুট শিল্প যেটা বললাম যে সমসাময়িক, তার শ্রমিকরা দৈনিক মজুরি পায় 370 টাকা। চা শ্রমিকদের মজুরি হচ্ছে 176 টাকা। হলো না কেন? হলো না। চা শিল্পের যারা মালিক, জুট শিল্পও যেমন, কিন্তু জুট শিল্পের ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে, সংগঠিত আন্দোলন ছিল স্বাধীনতার সময় থেকে, এখানেও বড় মালিক ছিল। কিন্তু চা শিল্পের ক্ষেত্রেও ছিল অনেক বড় মালিক, মাল্টি ন্যাশনাল, হিন্দুস্তান লিভার। চা শিল্পের ক্ষেত্রে ছিল ডানকান ব্রাদার্স, মাল্টিন্যাশনাল কোম্পানি। চা শিল্পের ক্ষেত্রে ছিল গুডরিক, মাল্টিন্যাশনাল কোম্পানি। আজকে গোয়েঙ্কার একটা ভালো বাগান চা ইন্ডাস্ট্রিতে, প্রায় 17টা বাগান। এদের বক্তব্য হচ্ছে আমরা দেব না। এই যে দেব না, সরকারের কোনো ভূমিকা থাকে? সরকারের এত ক্ষমতা, এত গাদা গাদা এমএলএ, এত গাদা গাদা মন্ত্রী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সমস্ত ক্ষমতা নিয়ে সরকারে বসে আছে। একটা লোক প্রতিবাদ করতে গেলে ক্ষমতার অভাব হয় না, একটা কেউ স্লোগান তুলতে গেলে লাঠি মারতে অসুবিধা হয় না। কিন্তু শ্রমিকদের মিনিমাম ওয়েজ এটা হলো না। মেন রেসপন্সিবিলিটি কাদের? আইন যারা রূপায়ণ করবে তাদের। তারা কারা? কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বোধ। আর শ্রমিক আন্দোলন, ও একটা প্রশ্ন করেছিল যে এই যে হচ্ছে না, একটা তো হলো এখানে আরেকটা জাস্ট আপনাকে মানে একটা কাউন্টার পার্ট উঠে আসে। আপনি তো একটা দিকে আপনি মালিকদের পক্ষটা দেখাচ্ছেন, একটা দিকে আপনি সরকারের পক্ষ দেখাচ্ছেন। আবার আমরা জানি যে এই যে চা বাগান শ্রমিকদেরকে নিয়ে আপনার সংগঠন যেমন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, অন্যান্য সংগঠন আছে এবং আবার যৌথভাবে আন্দোলন হয়েছে। এই কাউন্টার পার্টটা যেটা উঠে আসে যে এতগুলো বছর পরেও, এত কিছুর পরেও একটা চা শিল্পের ন্যূনতম মজুরি ঠিক হচ্ছে না, তাহলে কি কোথাও বাকি সরকার এবং মালিকের ভূমিকাটাকে যদি আমি বাদ দিই, তাহলে যে কার্যকরী ভূমিকাটা একটা শ্রমিক সংগঠনের বা শ্রমিক আন্দোলনে সার্বিকভাবে থাকে, সেই কার্যকরী ভূমিকার ক্ষেত্রে কি কোথাও একটা ল্যাক থেকে যাচ্ছে বা কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আছে তো, এটা আছে। যেভাবে আন্দোলনটা হওয়া উচিত, প্রথম কথা আমি বলেছি যে যারা চা শিল্পের সমাজ থেকে বড় বড় ইউনিয়ন ছিল, সমগ্র বামফ্রন্টের আমলে যারা প্রধান শক্তি ছিল ইউনিয়নের অর্থে, তারা এই আন্দোলনে কেউ আসেনি, তারা আন্দোলন করেওনি। বরং আমরা যখন আন্দোলন করেছি তারা তার পক্ষে দাঁড়ায়নি। আজকে একটা পরিস্থিতিতে সবাই এক জায়গায় এসেছে, কথা ঠিক। আজকে 23টা ইউনিয়ন একসঙ্গে আছে, জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে। কিন্তু এটা হচ্ছে বাংলায়। চা শিল্পটা ভারতবর্ষে 15টা রাজ্যে, সমস্ত রাজ্যে সমস্ত ইউনিয়ন জোট বেঁধে আন্দোলন করছে এরকম নয়। পশ্চিমবাংলাও তো যা জয়েন্ট ফোরাম আন্দোলন করছে, তাদের মধ্যে যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর ক্ষেত্রে অনেক দোদুল্যমানতা আছে, ভ্যাসিলিয়েশন আছে, এগুলো পিছনও আছে। আবার এটা সত্ত্বেও আজকের পরিস্থিতি এরকম যে কোনো ইউনিয়নই আজকে মিনিমাম ওয়েজের নিচে যাবার কথা ভাবতে পারছে না। একটা পজিটিভ সাইড তৈরি হয়ে আছে। আন্দোলনের দুর্বলতা আমাদের আছেই, যৌথ আন্দোলনের দুর্বলতা অবশ্যই আছে। আবার এই আন্দোলনটাও বাংলার ক্ষেত্রে সীমাবদ্ধ যতটুকু হচ্ছে, সারা ভারতবর্ষে কিন্তু এই আন্দোলনটা হচ্ছে না। যেমন কেরালা লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল বহুদিন থেকে, ওখানেও মিনিমাম চালু হয়নি। কেরালাতে ভালো সংখ্যার চা শ্রমিক আছে, কেরালায় এখনও সিপিএমের গভর্নমেন্ট, ওখানে মিনিমাম ওয়েজ নেই। ত্রিপুরায় সিপিএম ছিল, তো কাজ কোনো মিনিমাম ওয়েজ ছিল না। ফলে এই যে শ্রমিক আন্দোলনের আভ্যন্তরীণ একটা দুর্বলতা, যে দুর্বলতাটাকে কাটিয়ে উঠবার মতো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা আমরা করেছি। আমাদের সঙ্গে অনেক মতপার্থক্য থাকা সত্ত্বেও কতকগুলো পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এই আন্দোলনটা এখন এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এসে গেল লকডাউনটা, এর আগে স্ট্রাইক হয়েছে। গভর্নমেন্ট যেটা একতরফা ঘোষণা করলো, বেঙ্গল গভর্নমেন্ট, তোমার ওই
17 টাকা বৃদ্ধিটা মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার না করে এটা কোনো ইউনিয়ন ফর্মালি এগ্রি করেনি। এটা সরকারের ঘোষণা অনুযায়ী একটা বৃদ্ধি হয়েছে, কিন্তু ইউনিয়নগুলো এখনও এই জায়গায় দাঁড়িয়ে আছে যে মিনিমাম ওয়েজটা ডিক্লেয়ার করতে হবে। আমরা আশাবাদী, আবার যে ধরনের ক্ষমতা, শক্তি, প্রভাব থাকলে পরে আমাদের ইউনিয়ন একটা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারত, এই নির্ণায়ক ভূমিকা পালন করার জায়গায় সত্যিকারের ট্রেড ইউনিয়ন মুভমেন্ট আজকে নেই। আমাদের প্রত্যাশা হচ্ছে যে মিনিমাম ওয়েজের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে বাংলায়, যেটা ক্রমশ জোর হচ্ছে, এই আন্দোলনটা একটা নির্ণায়ক আন্দোলনে পরিণত হোক। এবং টি মুভমেন্টের ক্ষেত্রে এখন বাংলায় তো বটে, প্রায় সারা দেশেই এইটা একটা মেজর ইস্যু। কিন্তু শুধু এটা নয়, চা শ্রমিক কিন্তু ডিএ পায় না, এটা অদ্ভুত অবস্থা। সামান্য একটা জিনিস মহার্ঘ ভাতা তারা পায় না। সবাই এটা জানে, মহার্ঘ ভাতা না দিলে পরে যে মজুরিটা ঠিক হয় সে মজুরির দামটা কমে যায়, জিনিসপত্রের দাম বাড়ে। ফলে এরকম মজুরির কোনো মানে নেই যেখানে মহার্ঘ ভাতা নেই। চা শ্রমিকরা মহার্ঘ ভাতার থেকে বঞ্চিত। চা শ্রমিকদের যে বিন্যাস, তাতে 80 থেকে 85% হচ্ছে দৈনিক শ্রমিক, 10 to 15% হলো মান্থলি রেটেড ওয়ার্কার্স। এই যে দৈনিক শ্রমিক, দিনমজুর 80 থেকে প্রায় 85, এদের মধ্যে আবার অলমোস্ট 80% হচ্ছে মহিলা শ্রমিক। সপ্তাহে একটা দিন বিশ্রাম, আইন তো বলেছে বিশ্রাম দিতে হবে, তো না খেয়ে বিশ্রাম নেবে? বিশ্রামের দিনের জন্য কোনো বেতন ওরা দেবে না, দে ডোন্ট পে এনি ওয়েজেস। এই সমস্যাগুলো আছে, কিন্তু এই সমস্যাগুলোর পাশাপাশি আজকের যে অবস্থাটা, আমি শর্ট করবো ডিসকাশনটা, যেখানে আজকে চা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, আমি বলছি এগুলো নিয়ে আমাদের আন্দোলন চালু রাখতে হবে, চলতে হবে, এবং ম্যাক্সিমাম পসিবল ইউনিটির ভিত্তিতেই আমরা চলার চেষ্টা করব। আমাদের ইউনিয়ন করবে, সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করব। এবং যেটা আমি আগেও বললাম যে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আন্দোলনটা একটা নির্ণায়ক আন্দোলন হোক। কিন্তু আজকে যেখানে আমরা দাঁড়িয়ে, যেটা দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম, মাঝখানে কি একটা প্রশ্ন করলো লকডাউনের ক্ষেত্রে। হ্যাঁ, এই লকডাউন ফ্রেজেও তো আমরা সার্বিকভাবে জানি যে গোটা দেশের যেটা নতুন শব্দ চালু হয়ে গেল পরিযায়ী শ্রমিক। অথচ আমরা জানি যে এই অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমিক, তারা নিজেদের রুটি রোজগারের টানে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা দিন গুজরান করছেন, তাদের মজুরি ভিত্তিতে তারা কাজ করছেন। অথচ দেশে যখন এই করোনা অতিমারীর পরিস্থিতিতে লকডাউন ঘোষিত হলো মাত্র 4 ঘন্টার নোটিসে, সবথেকে বেশি দুর্দশার জায়গায় দাঁড়িয়েছেন এই শ্রমিকরা যারা বাইরে কাজ করতে গেছেন। ফলে আমরা আন্দোলনের সংবাদের পক্ষ থেকে যেমন এদের জীবনযাত্রা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, আজকে যখন বিশেষ পরিস্থিতিতে চা শ্রমিকদের নিয়ে আলোচনা করছি, ফলে স্বাভাবিকভাবেই আপনার কাছে জানতে চাইব যে এই লকডাউন পরিস্থিতিতে তারা কেমন আছেন, আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, এইটা যদি আপনারা। লকডাউনের পিরিয়ডে তাদের কোনো বেতন দেওয়া হয়নি। 29শে মার্চ 22 তারিখ থেকে লকডাউন কার্যত শুরু হয়েছে। 25 তারিখ মধ্যরাত্রের থেকে ফর্মালি লকডাউন ইম্পোজ হয়েছে। 29শে মার্চ ন্যাশনাল ডিজাস্টার্স অ্যাক্ট, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, জাতীয় বিপর্যয় মোকাবেলা আইন, এই আইন অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তারা একটা নির্দেশিকা জারি করে যে এই সময়ে কোনো কলকারখানা বন্ধ থাকবে যখন, তার মজুরি সংকুচিত করা হবে না, মজুরি না দেওয়ার কেস যেন না থাকে, কাউকে কাজ থেকে বাদ দেওয়া হবে না। এবং মনে রাখতে হবে যে এই আদেশটা জাতীয় বিপর্যয় মোকাবেলা আইন অনুসারে দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রালে। এই নির্দেশটা বাধ্যতামূলক, কম্পালসারি, ম্যান্ডেটরি। এবং এই অর্ডারটাকে রেফার করে পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি, সেও একটা চিঠি দেয় সর্বত্র যে শ্রমিকদেরকে বেতন দিতে হবে। আমাদের ইউনিয়ন থেকে আমরা এই চিঠিটা রেফার করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, বেঙ্গলের স্বরাষ্ট্র সচিব রাজীব সিনহা, মমতা ব্যানার্জি, সবাইকে আমরা ইউনিয়ন থেকে চিঠি দিয়ে বলি যে তোমাদেরই তো অর্ডার, তোমরাই তো বলেছো
এবং এটা জাতীয় বিপর্যয় মোকাবেলা আইন থেকে এসেছে, তাহলে তোমাদের দায়িত্ব মজুরিটাকে ইনশিওর করো, তোমরা করো। আমরা কোনো জবাব পাইনি, আমরা কোনো রেসপন্স পাইনি। ফলে অন্যান্য শ্রমিকরাও যেমন এই সময়ের বেতন পায়নি, পরিযায়ী শ্রমিকদের কথা তো আরও পরের কথা, কারণ ওদের জীবনটা তো অদ্ভুত, একটা অন্য আলোচনায়। পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের দেশে যে আইন, সে আইনটা কখনো ইমপ্লিমেন্ট হয়নি। একটা আইন হয়েছিল 1979 সালে, ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। ফলে পরিযায়ী শ্রমিকের তো কোনো ঠাঁই ঠিকানা কিছু নেই। কিন্তু যাদের কিছু ঠাঁই ঠিকানা ছিল, যারা একটা সংগঠিত শিল্পে কাজ করে, যারা শ্রমিক হিসেবে স্বীকৃতি আছে, যাদের জন্য এগ্রিমেন্ট হয়, এই চা শ্রমিকেরা যেমন চটকল শ্রমিকেরা, এদের কেউ বেতন পেল না। আমরা বললাম তাহলে অর্ডারটা কেন, নির্দেশটা কেন? যে নির্দেশটা তো রূপায়িত করতে পারো না, সে নির্দেশটা কেন দাও? অ্যান্ড হোয়াই ফর গভর্নমেন্ট ইজ, তার সরকারের কাজ কি? যে সরকার তাদের নির্দেশটা পর্যন্ত কার্যকর করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কি যৌক্তিকতা? মানে এ তো আমরা বলেছি। ফলে চা শিল্পের অবস্থাও খারাপ। আর একটা কথা এই প্রসঙ্গে বলে যায় আপনাদের, চা শিল্পের ক্ষেত্রেও পরিযায়ী শ্রমিকের জন্ম হচ্ছে, ভেরি রিসেন্ট ফেনোমেনা, এটা আগে ছিল না। এটা কেমন করে হচ্ছে, কী করে হচ্ছে, পরে আসছে কথা। কিন্তু চা শিল্পের অভ্যন্তর থেকেও একটা অংশ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এইটা বলবার আগে আমি যেটা বলতে চাইছিলাম, যেটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে আজকে চা শিল্প একটা বিপদের মুখে দাঁড়িয়ে। কি সেটা না, চা শিল্প বলেছি আগে আমি, এটা একটা সংগঠিত শিল্প ছিল, একটা সংগঠিত শ্রমশক্তি জন্ম হয়েছিল। বাসস্থানের নৈকট্য, ভাষার নৈকট্য, একই ধরনের সার্ভিস কন্ডিশনসের একরূপতা, একই মালিক শ্রমিক সম্পর্কের স্পষ্টতা, এই সবটা মিলিয়ে একটা সংগঠিত শ্রমবাহিনী তৈরি হয়েছিল, সংগঠিত শিল্প তৈরি হয়েছিল। আজ উঠছে সংগঠিত শিল্প ভাঙো, ডিসেন্ট্রালাইজ করো, বিকেন্দ্রীকরণ করো। কেমন করে না, এক জায়গাতে চা বাগানে লোক থাকবে, ফ্যাক্টরি চলবে, চা উৎপাদন হবে, কি দরকার? সব জায়গায় চা তৈরি হোক। চাষিদেরকে বলা হচ্ছে তোমরা ধান চাষ করছো কেন? চায় বেশি লাভ, তোমার 5 বিঘা জমি আছে, ধান চাষ করে চা চাষ করো। ফলে এখন ইনফর্মাল প্রোডাকশন, গ্রামের চাষিরা ধান ছাড়ছে, নর্থ বেঙ্গলের চাষিরা, আরেকটা ক্রাইসিস, ধান চাষ উঠে যাচ্ছে। তারা গ্রামে গ্রামে 2 বিঘা 4 বিঘা 5 বিঘা নিয়ে চা চাষ করছে। মানে এই যে চা চাষ যারা করছে গ্রামের চাষিরা, তারাও কিন্তু ক্ষুদ্র চাষি, তাদেরও দিন চলে না, তারাও খেতে পায় না। আর এই ক্ষুদ্র চাষিদের অধীনে শ্রমিককে ওই গ্রামেরই ক্ষেত মজুর, তারা বলছে আমার মজুরি চাই। ক্ষুদ্র চাষি বলছে আমি কি করে দেবো, আমার তো চা চাষ করতে পয়সা মিলছে না। ফলে গ্রামে গ্রামে চা চাষি, ক্ষুদ্র চাষি, মাঝারি চাষি, ক্ষেত মজুর, চা শ্রমিক, তাদের একটা দ্বন্দ্ব হচ্ছে। অন্যদিকে এই যে একটা কারখানাকে নিয়ে সংগঠিত এবং একটা কেন্দ্রীভূত পরিচালনা ব্যবস্থা, এটা ভেঙে যাচ্ছে। ফ্যাক্টরি পর্যন্ত নেই এখন চা বাগানে, ফ্যাক্টরি তৈরি হচ্ছে আলাদা, তার নতুন নাম হয়েছে বট লিপ ফ্যাক্টরি। বট লিপ ফ্যাক্টরি মানে কি? বট মানে কি? বাই বট, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট টেন্স বট লিপ, অর্থাৎ কেনা পাতার ফ্যাক্টরি। ওই যে ছোট ছোট চাষি তারা চাষ করছে, তারা মজুরিদের যতটুকু চুক্তিভিত্তিক মজুরি হচ্ছে 176 টাকা, আজকে তারাও পাচ্ছে না, সেটাও পাচ্ছে না। আবার সেটা দাবি করতে গেলে পরে গ্রামে গ্রামে একটা বিরোধ, ফলে শ্রমিক এবং চাষিদের মধ্যে বিরোধ। ফ্যাক্টরি যেখানে পাতার থেকে চা প্রসেস হচ্ছে, বিশাল ক্ষমতা সম্পন্ন মেশিন, 100টা ফ্যাক্টরি তৈরি হয়েছে আসাম এবং বেঙ্গলে। এখানে এখন আলাদা করে চা পাতা যায়, চা তৈরি হয়, বাজারে চলে যায়। ফলে বাগানগুলো ভাঙছে, সংগঠিত শ্রমিক কমছে, এবং নতুন করে বাগানে ক্যাজুয়াল শ্রমিক। এই মুহূর্তে পশ্চিমবাংলার চা বাগানে ক্যাজুয়াল শ্রমিক, যারা শুধু ওই দিনমজুরিটা বাদ দিয়ে কিছু পায় না, এদের সংখ্যা। আর ক্যাজুয়াল শ্রমিক বাদ দিয়ে আরেক ধরনের শ্রমিক নতুন এসেছে, ওরা চা বাগানের ভাষায় বলে বিঘা শ্রমিক, আউট বিঘা।
বিঘা মানে ক্যাজুয়াল, আউট বিঘা মানে ক্যাজুয়াল নয়, তাহলে ক্যাজুয়ালেরও নিচে। ভাউচার শ্রমিক, এদেরকে চা বাগান মালিকরা নিয়ে আসছে অন্য জায়গার থেকে, গ্রামাঞ্চল থেকে। ফলে এই ঠিকাদার বাহিনী, ঠিকাদারের অধীনে শ্রমিক, তাহলে ক্যাজুয়াল শ্রমিক, ঠিকাদারের শ্রমিক, ওদের ভাষায় বিঘা আউট বিঘা শ্রমিক, কন্ট্রাক্টর ওয়ার্কার। তাহলে চা শিল্পের কন্ট্রাক্টরাইজেশন, যেটা আগে ছিল না। ফলে এখন যেমন বেঙ্গল অবস্থা কি না, এখন বেঙ্গলে ধরো মোট বড় চা বাগানগুলোতে শ্রমিকের সংখ্যা হচ্ছে 2,20,000, বেশিরভাগই মহিলা শ্রমিক, দিনমজুর। তার উপরে আছে সাব স্টাফ, যারা একটু বাবু ধরনের, এদেরকে বাবু অনেকে বলে, তাদের সংখ্যা। আর স্টাফ আরেকটু ওপর তলার বাবু, যারা ক্রেডিটেন্ট, অ্যাকাউন্টেন্ট, এইটা মিলে এখন স্থায়ী শ্রমিক বলতে যা বোঝায় পশ্চিমবাংলার বাগানে 276টা চা বাগান, কেউ বলছে 273টা। এখানে শ্রমিক এদের সংখ্যা হচ্ছে 2,60,000। ক্যাজুয়াল শ্রমিক কত, কন্ট্রাক্ট ওয়ার্কার কত, ছোট চা বাগানের শ্রমিক কত, এই সবটাকে মিলিয়ে দেখা যাচ্ছে ওটা 2 লক্ষের উপরে, 2 লক্ষের উপরে। তাহলে গোটা বেঙ্গলে চায়ের সঙ্গে যুক্ত হচ্ছে 4 থেকে 5 লক্ষ, আসামে 12 লক্ষ, গোটা ভারতবর্ষে 20 লক্ষের বেশি। কিন্তু ট্রেন্ড হচ্ছে ইনফরমালাইজেশন অফ লেবার ফোর্স। স্থায়ী শ্রমিক থাকবে না, টেম্পোরারি শ্রমিক হবে, ক্যাজুয়াল শ্রমিক হবে। এই যে ট্রেন্ডটা, যেটা গ্লোবালাইজেশনের ট্রেন্ড, যেটা পুঁজিবাদী বিশ্বায়নের নীতির চাহিদা। পুঁজিবাদী বিশ্বায়নের নীতি কথাটা কি? তো পুঁজিবাদী বিশ্বায়নের নীতি কথা হলো পারমানেন্সি ইন সার্ভিস। এই যে ধারণাটা, কনসেপ্ট অফ পারমানেন্সি ইন সার্ভিস ইজ এ ব্যাকডেটেড সার্ভিস, ব্যাকডেটেড কনসেপ্ট। চাকরির ক্ষেত্রে স্থায়িত্বের ধারণা হচ্ছে পুরনো রক্ষণশীল ধারণা। যেমন রক্ষণশীল ধারণা হলো শ্রমিক রাজত্ব, যেমন রক্ষণশীল ধারণা হলো মার্ক্সবাদ লেনিনবাদ, যেমন রক্ষণশীল ধারণা হলো শ্রেণী সংগ্রাম, তেমন করেই অবসলিট ধারণা হলো পারমানেন্সি ইন সার্ভিস। চায়ের ক্ষেত্রে দেখুন একই জিনিস, রপ্তানি আমদানির ক্ষেত্রে। আমরা শুধু রপ্তানি করি না, আমরা কিন্তু আমদানিও করি। শুনতে অবাক লাগে না? আমাদের দেশে এত উৎপাদন হচ্ছে, আমরা এত রপ্তানি করছি, সাইমালটেনিয়াসলি আমরা আমদানিও করছি। মনে হবে যে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার, কারণ এতকাল পর্যন্ত রপ্তানি আমদানির নীতি ধারণা ছিল আমাদের যেটা বেশি আছে আমরা বাইরে পাঠাবো, যেটা আমার নাই বাইরের থেকে আমরা নিয়ে আসবো, আমদানি করবো। প্রণব মুখার্জি গ্যাট চুক্তির সময় বলেছিল ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে আমাদের যে ট্র্যাডিশনাল পলিসি, দ্যাট ইজ দ্য ব্যাকডেটেড পলিসি। অর্থাৎ আমাদের নাই বলে আমাদের আনতে হবে, আমাদের আছে বলে দিতে হবে, এটা হচ্ছে ব্যাকডেটেড ধারণা। মডার্ন ধারণাটা কি, প্রগতিশীল ধারণাটা কি? গ্যাট চুক্তি অনুযায়ী প্রগতিশীল ধারণা হচ্ছে যেটা করলে পুঁজিবাদ টিকে থাকে, কর্পোরেট সেক্টর টিকে থাকে, মালিকদের লাভ হয়, সেই অনুযায়ী এক্সপোর্ট পলিসি, সেই অনুযায়ী ইম্পোর্ট পলিসি। এর ভিকটিম হচ্ছে আজকে সমস্ত ইন্ডাস্ট্রি, চা শিল্প তো বটেই। ফলে চা শিল্প, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এখন এই সমস্যার মুখোমুখি। আমরা কি করব? অচিন্তবাবু, আমরা আমাদের একটা সময়ের একটা মাত্রা আছে, ভুলে গেছি। ফলে সেই জায়গা থেকেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবং আপনি আজকে সার্বিকভাবে যে আলোচনাটা করেছেন তার মধ্যে দিয়ে একটা বিষয় খুবই স্পষ্ট, যে চা শিল্পের সাথে যুক্ত যে সমস্ত মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, তারা কোনোভাবেই ভালো অবস্থায় নেই। আপনার কাছে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে চা শিল্পের সঙ্গে যুক্ত কর্মচারীরাও আমাদের এই অনুষ্ঠান দেখছেন। ফলে আপনি দীর্ঘদিন এই আন্দোলনের সাথে যুক্ত একজন সংগ্রামী মানুষ, একজন নেতা। তাহলে আপনার কাছে শেষ যে প্রশ্নটি করব, যে এই যে শোষণ, এই যে বঞ্চনা, এই যে না পাওয়া, এর থেকে উত্তরণের রাস্তাটা কোথায়? আপনি, আপনার শ্রমিক সংগঠন, আপনার চিন্তাধারা, আপনার মতাদর্শ, এই দৃষ্টিভঙ্গিতে আপনারা কি ভাবছেন এই চূড়ান্ত সংকটের পরিস্থিতিতে দাঁড়িয়ে? এটা যদি আপনি না, একটাই রাস্তা তো একটা আন্দোলন। আবার আন্দোলনটা সঠিক পথে হওয়া চাই, সঠিক নেতৃত্বে হওয়া চাই, সঠিক লক্ষ্যে হওয়া চাই। এটা ছাড়া তো অন্য কোনো বিকল্প পথ নেই। এমন যদি কোনো বিকল্প পথ থাকতো, সে পথটা আমরা যেতাম। কিন্তু ইতিহাস বলছে
অভিজ্ঞতা বলছে যে একমাত্র আন্দোলন করেই এবং শ্রমিকদের মধ্যে লড়াকু শক্তির জন্ম দিয়েই তৃণমূল স্তর থেকে শ্রমিকদের কমিটি তৈরি করে এই শ্রমিকদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলে তাদের সঠিক মতাদর্শে দীক্ষিত করে একটা ডিটারমাইন্ড ফোর্স হিসেবে ডেভেলপ করার চেষ্টা একদিকে, অন্যদিকে যার যতটুকু সংগ্রামের ক্ষেত্রে ভূমিকা আছে সেই সমস্ত শক্তিকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে যথাসম্ভব বৃহত্তর ঐক্য গড়ে তুলে একটা দীর্ঘস্থায়ী আন্দোলন, এটা ছাড়া তো অন্য কোনো পথ নেই। সরকার বদল করে তো হলো না, হচ্ছেও না। সরকার যায় সরকার আসে, এগুলো তো কোনোটাই বদলায় না। সরকারের পরিবর্তন নয়, দরকার হচ্ছে এই ধরনের আন্দোলন, যে আন্দোলনটা মানুষকে শেখাবে, শ্রমিকদেরকে শেখাবে যে যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটা আছে, পুঁজিবাদ আছে, যতক্ষণ পর্যন্ত শ্রমের স্বাধীনতা না আসছে, যতক্ষণ পর্যন্ত সৃষ্টিশীল শ্রমের স্বীকৃতি না দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শ্রমকে মুনাফা শৃঙ্খল থেকে মুক্ত করা হচ্ছে, আই রিপিট, আমরা শ্রমের স্বাধীনতা চাই, শ্রমের স্বাধীনতা বোধে শ্রমিকদের উদ্বুদ্ধ করতে চাই এবং এই চেতনায় উদ্বুদ্ধ শ্রমিকদের নিয়ে একটা দৃঢ় প্রতিজ্ঞ সংগ্রাম গড়ে তুলতে চাই। আমার শ্রমিকদের কাছে আমাদের এই মুহূর্তের মেসেজ হচ্ছে, এই ধরনের আন্দোলন গড়ে তোলার জন্য তৈরি হোক সবাই। প্রত্যেকটি বাগানে বাগানে কমিটি তৈরি হোক গণকমিটির মতো করে, যারা নিজস্ব ক্ষমতা সৃষ্টি করুক, সেই ক্ষমতাগুলো কেন্দ্র স্তরে এক জায়গায় আসুক, সেখান থেকে আন্দোলন পরিচালিত হোক এবং আন্দোলনটা এগিয়ে চলুক। দ্যাট ইজ অনলি দ্য থিং। এটা ছাড়া তো অন্য কোনো পথ নেই। ধন্যবাদ অচিন্তবাবু। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন আন্দোলনের সংবাদ ফেসবুক পেজ থেকে সরাসরি। আজকে আমরা ছিলাম শ্রমিক সংগঠন এআইইউটিইউসির সদর দপ্তর কলকাতায়। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল চা শিল্পের সমস্যা এবং তার সাথে যুক্ত শ্রমজীবী মানুষের জীবনের সমস্যা, বর্তমান পরিস্থিতিতে তার একটা পর্যালোচনা। এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন শ্রমিক সংগঠন এআইইউটিইউসির সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী অচিন্ত সিনহা, যিনি নর্থ বেঙ্গল টি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতিও বটেন। আমরা নানা দিক থেকে আজকের এই আলোচনাটা আমরা করলাম। যারা দর্শকবৃন্দ আমাদের এই আলোচনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চোখ রাখুন, আগামী দিনেও আমরা এই ধরনের আলোচনা নিয়ে ফিরব। ততক্ষণ দেখতে থাকুন আন্দোলনের সংবাদ ফেসবুক পেজ। নমস্কার।